সপ্তম অধ্যায়ের কন্টিনিউয়েশন, পৃষ্ঠা 191। প্রশ্ন 21। আঞ্চলিক চিত্রকলা হিসেবে কিছু রাজপুত ও কাংড়া কয়াকার অনুস্বর ডয়সনরায়াকার চিত্রকলার নাম উল্লেখ করো এবং সেগুলির বিষয়বস্তুর সংক্ষিপ্ত ধারণা দাও, অথবা টিকা লেখো আঞ্চলিক চিত্রকলা। উত্তর: আঞ্চলিক চিত্রকলা। রাজপুত চিত্রকলা ষোড়শ শতকের প্রথমার্ধে আজমির, অম্বর ব্র্যাকেটে জয়পুর, বিকানির, মারওয়ার ব্র্যাকেটে রাজধানী যোধপুর ব্র্যাকেট ক্লোজ, মেবার ব্র্যাকেটে রাজধানী উদয়পুর প্রভৃতি রাজপুত অধ্যুষিত অঞ্চলগুলিতে যে শিল্পরীতি গড়ে উঠেছিল তা রাজপুত শিল্পরীতি নামে খ্যাত। মোগল শিল্পরীতি দ্বারা রাজপুত শিল্পরীতি প্রভাবিত হলেও এটি গড়ে উঠেছিল আরও একাধিক শিল্পরীতির সংমিশ্রণে। রাজপুত চিত্রশিল্প বহুলাংশে প্রকৃতি নির্ভর হলেও এর বিষয়বস্তু ছিল লক্ষণীয়। চিত্রগুলিতে গাছ, লতাপাতা, ফুল, ফল, নদী, নালা সহ প্রাকৃতিক বিভিন্ন দৃশ্য অত্যন্ত বাস্তবসম্মতভাবে ধরা পড়ে। এর পাশাপাশি মহাভারতের বিভিন্ন দৃশ্য এবং রাধাকৃষ্ণ বিষয়ক বিভিন্ন চিত্রও ছিল উল্লেখযোগ্য। দুজন খ্যাতনামা রাজপুত চিত্রশিল্পী ছিলেন সাহেবদিন এবং মনোহর। কাংড়া চিত্রকলা মোগল যুগে চিত্রকলার এক অন্যতম ধারা ছিল কাংড়া চিত্রশৈলী। পাঞ্জাব এবং কাশ্মীরের পার্বত্য অঞ্চলের চিত্রকররা এই চিত্রশৈলী মেনে চিত্র আঁকতেন। কাংড়া চিত্রশৈলীর মূল বৈশিষ্ট্য ছিল উজ্জ্বল গাঢ় রং এবং অলঙ্কারের ব্যবহার। এই চিত্রশৈলীর অঙ্গ ছিল কৃষ্ণলীলা রাগমালা। কাংড়া শিল্পরীতি পাহাড়ি শিল্পরীতি নামেও পরিচিত ছিল। কাংড়া চিত্রশৈলী লোকশিল্পের এক উজ্জ্বল দৃষ্টান্ত বলা যায়। জেনে রাখা ভালো: 1. মোগল শাসনের আগে রাজপুত চিত্রশিল্পীরা ঈশ্বরের মহিমা কীর্তনের ছবি আঁকতেন। মোগলদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠার পর তারা প্রতিকৃতি আঁকা শুরু করেন। পাশাপাশি তারা ঐতিহাসিক ঘটনাকে তুলির টানে ফুটিয়ে তুলতে শুরু করেন। 2. মোগল আমলের সর্বপ্রথম যে অণুচিত্রটি মিলেছে তা হল ক্লিভল্যান্ড জাদুঘরে সংরক্ষিত তুতিনামা। এই পুঁথির চিত্রগুলি ছিল ভারতীয় এবং পারসিক চিত্রশৈলীর সংমিশ্রণ। এছাড়া আহমেদাবাদ জাদুঘরে রাখা বিল হনের চৌর পঞ্চাশিকা নামের চিত্রিত পুঁথি বা মুম্বাইয়ের প্রিন্স অফ ওয়েলসে জাদুঘরে রাখা খুল্লা দাউদের চন্দ্রায়ন উল্লেখযোগ্য অণুচিত্র নিদর্শন। পৃষ্ঠা 192। প্রশ্ন 22। মোগল চিত্রশিল্পের উন্নতিতে মোগল বাদশাহদের ভূমিকা কিরকম ছিল? উত্তর: সূচনা: মোগল শাসকদের পৃষ্ঠপোষকতায় চিত্রশিল্পের মনের যথেষ্ট উন্নতি ঘটে। এ সময়কার চিত্রশিল্পে ইউরোপীয় প্রভাব পড়লেও ভারতীয় চিত্রশৈলীর স্বতন্ত্রতা অটুট ছিল। মোগল যুগের চিত্রশিল্প বৈশিষ্ট্য: 1. ইন্দো পারসিক রীতির মেলবন্ধন। 2. প্রাকৃতিক দৃশ্য, বৃক্ষ, জন্তু ইত্যাদির চিত্রাঙ্কন। 3. অল্প পরিসরে অণুচিত্র বা মিনিয়েচার চিত্রাঙ্কন পদ্ধতির প্রয়োগ। বাদশাহের ভূমিকা: 1. বাবর ছিলেন প্রাকৃতিক সৌন্দর্যের অনুরাগী। তিনি চিত্রশিল্পের প্রসারের লক্ষ্যে রাজদরবারে বেশ কয়েকজন চিত্রশিল্পীকে স্থান দেন। 2. হুমায়ুন চিত্রকলার প্রসার ঘটানোর জন্য মীর সৈয়দ আলী ও খাজা আব্বাস নামে পারস্যের 2 চিত্রশিল্পীকে রাজদরবারে স্থান দেন। 3. সম্রাট আকবর আব্দুস সামাদের নেতৃত্বে একটি পৃথক চিত্রশিল্প বিভাগ গঠন করেন এবং বিভিন্ন ধর্মগ্রন্থের বিষয়কে চিত্রে রূপায়িত করার ব্যবস্থা করেন। 4. জাহাঙ্গীরের আমলে ভারতীয় চিত্রশৈলী ইরানি প্রভাব মুক্ত হয়ে ওঠে। এই সময়কার বিখ্যাত চিত্রশিল্পী বি.এন. দাস, মোহাম্মদ নাদির, ওস্তাদ মনসুর প্রমুখ মোগল চিত্রশিল্পীকে সমৃদ্ধ করেন। 5.
শাহজাহানের পৃষ্ঠপোষকতায় সমরকান্দি, মোহাম্মদ নাদির প্রমুখ চিত্রশিল্পে উল্লেখযোগ্য অবদান রাখেন। 6. ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবের কাছে চিত্রাঙ্কন ছিল বিলাসিতা এবং ইসলাম বিরোধী। চিত্রশিল্পের জন্য অর্থ ব্যয়কে তিনি অর্থের অপচয় বলে মনে করতেন। জেনে রাখা ভালো। জাহাঙ্গীরের আমলে ইউরোপীয় পর্যটকরা ভারতে আসতে শুরু করেন। ইউরোপীয়দের আগমনের সঙ্গে ভারতে আসে ইউরোপীয় চিত্রশৈলী। ভারতীয় চিত্রশৈলীও ইউরোপীয় চিত্রকরদের মনে আগ্রহ তৈরি করে। সমকালীন ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ চিত্রকর রেমব্রান্ট ভারতীয় চিত্রকরদের অনুকরণে কিছু ছবি আঁকেন। প্রশ্ন 23। মুঘল সম্রাটদের আমলে বাগান তৈরি ও দুর্গ নির্মাণ এর ওপরের সংক্ষেপে আলোকপাত করো। উত্তর, সূচনা। মুঘল সম্রাটদের আমলে পৃথক ধরনের বাগান তৈরি ও দুর্গ নির্মাণ রীতির সূচনা ঘটে। আত্মরক্ষার তাগিদে দুর্গ তৈরি করা হলেও নিছক শখের বশে তারা বাগান তৈরি করত। বাগান তৈরি। ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের বাগান তৈরি খুব শখ ছিল। তার আমলে 4 ভাগে ভাগ করা বাগান বানানোর এক নতুন কৌশল দেখা যায়। এই কৌশলের ফরাসি নাম চাহার বাগ আর হিন্দিতে 4 বাগ। কাশ্মীরের নিশাদ বাগ, লাহোরের শালিমার বাগ, দিল্লিতে হুমায়ুনের সমাধি এবং আগ্রার তাজমহলে এই চাহার বাগ বাগান রীতির নিদর্শন মেলে। দুর্গ নির্মাণ। মুঘল শাসকদের মধ্যে আকবরই সর্বপ্রথম দুর্গ নির্মাণ শুরু করেন। মূলত আগ্রা দুর্গ ছিল আকবরী জামানার প্রথম স্থাপত্য। এছাড়াও আকবরের সময় তৈরি হয় আজমের গড়, লাহোর গড়, কাশ্মীরের ডাল হ্রদ সংলগ্ন গড়, এলাহাবাদ গড় প্রভৃতি। পরবর্তী সম্রাট জাহাঙ্গীর লাহোরে বসবাস করতেন এবং সেখানেই তিনি দুর্গের মধ্যে প্রাসাদ গড়ে তুলেছিলেন। শাহজাহানও আগ্রা এবং লাহোরের দুর্গে সুরক্ষায় হাত লাগান। ঔরঙ্গজেবের দিল্লি দুর্গের সুরক্ষার দিকেই অধিক গুরুত্ব দেন। জেনে রাখা ভালো। 1. চাহারবাগ বলতে বোঝায় একটি বাগানকে জল দিয়ে 4টি সমান আয়তনের বর্গে ভাগ করাকে। এই 4টি অংশে নানা ধরনের ফুল ফলের গাছ লাগিয়ে এক মনোরম পরিবেশ তৈরি করা হয়। মুঘলরা পারস্য এবং মধ্য এশিয়া থেকে এই বাগান রীতি ভারতে নিয়ে আসে। বাবর, জাহাঙ্গীর এবং শাহজাহানের আমলে চাহারবাগ রীতির বহুল প্রচলন দেখা যায়। 2. লাল বেলে পাথর দিয়ে যমুনা নদীর তীরে তৈরি হয় অর্ধচন্দ্রাকৃতি আগ্রা দুর্গ। দুর্গের প্রধান প্রবেশপথটি হল পশ্চিম দিকের দিল্লির গেট। গেটের মধ্যে ছিল অনেকগুলি ঘর, সেখানে রক্ষীরা থাকত। দুর্গটির উচ্চতা ছিল 70 ফুট এবং দৈর্ঘ্য ছিল প্রায় 1.5 মাইল। 3. মোগল আমলে 2 ধরনের বাগান তৈরির রীতি ছিল, যথা 1. নিছক বাগান, কাশ্মীর জাহাঙ্গীরের শালিমার বাগ। 2. সৌধ সংলগ্ন বাগান। প্রশ্ন 24। মিনিয়েচার পেন্টিং এর সংক্ষিপ্ত ধারণা দাও এবং এর বিষয়বস্তু লেখো, অথবা টিকা অনুচিত্র। উত্তর, মিনিয়েচার পেন্টিং। ধারণা: চিত্রশিল্পের ক্ষেত্রে ছোট ছোট আকারে আঁকা চিত্রগুলি মিনিয়েচার পেন্টিং নামে পরিচিত। এই চিত্রগুলি দেওয়ালে টাঙানো হতো না, এগুলি হাতে তুলে নিয়ে দেখতে হতো। এই ধরনের ছবি আঁকা হতো কাগজে এবং বইয়ের অলংকার হিসেবে। জৈন চিত্রকরদের প্রচেষ্টায় রাজস্থান, সৌরাষ্ট্র, গুজরাট সহ বিভিন্ন অঞ্চলে মিনিয়েচার ছবি আঁকার রীতি চালু ছিল। বিষয়বস্তু: মিনিয়েচার পেন্টিং এর বিষয়বস্তু ছিল বাস্তবধর্মী। এই ধরনের চিত্রে প্রাকৃত এবং অপ্রাকৃত ধারণা স্থান পেত। এই চিত্রগুলি দেওয়ালে টাঙানো হতো না, এগুলি হাতে তুলে নিয়ে দেখতে হতো। এই ধরনের ছবি আঁকা হতো কাগজে বা বইয়ের অলংকার হিসেবে। জৈন চিত্রকরদের প্রচেষ্টায় রাজস্থান, সৌরাষ্ট্র, গুজরাট সহ বিভিন্ন অঞ্চলে মিনিয়েচার ছবি আঁকার রীতি চালু ছিল। বিষয়বস্তু: মিনিয়েচার পেন্টিং এর বিষয়বস্তু ছিল বাস্তবধর্মী। এই ধরনের চিত্রে প্রাকৃত এবং অপ্রাকৃত ধারণা স্থান পেত। ভারতীয় চিত্রশিল্পে
ক্ষুদ্র পরিসরে গড়ে ওঠা এই চিত্রাঙ্কন পদ্ধতিতে আঙ্গিক অপেক্ষা বক্তব্য অধিক প্রাধান্য পায়। মুঘল যুগে পূর্বে, সুলতানি যুগে, এমনকি তাঁরও পূর্বে জৌনপুর, মান্ডু, আহমেদাবাদ সহ বিভিন্ন স্থানের মুসলিম শাসকদের পৃষ্ঠপোষকতায় মিনিয়েচার চিত্রের বিকাশ ঘটেছিল। জৈন মন্দির সংলগ্ন পাঠাগারে এই ধরনের চিত্রের বহু নিদর্শন মেলে। গাঢ় লাল, নীল ও হলুদ রঙের সমাহারে গভীর রেখার সাহায্যে এই ধরনের চিত্র আঁকা হতো। জৈন গ্রন্থ কল্পসূত্রের কালকাচার্য কথার চিত্রকরণ এই ধরনের চিত্রের সাক্ষ্য দেয়। জেনে রাখা ভালো, মিনিয়েচার বা অনুচিত্র আঁকার রীতি পারস্য থেকে ধার করা। আসলে হুমায়ুন এবং আকবর উভয়েই পারস্যের শিল্পরীতির দ্বারা প্রভাবিত হন এবং এই ধরনের ছবি ও চিত্রশৈলী পারস্য থেকে আমদানি করান। প্রশ্ন 25, মুঘল আমলে দরবারি এবং আঞ্চলিক চিত্রকলার কিরূপ বিকাশ ঘটে? উত্তর, সূচনা। মুঘল শাসকদের পৃষ্ঠপোষকতায় দরবারি চিত্রকলার বিকাশ ঘটেছিল। বাবরের আমল থেকেই দরবারি চিত্রকলার বিকাশ শুরু হয় এবং তা উৎকৃষ্টতার চূড়ায় পৌঁছায় জাহাঙ্গীরের আমলে। দরবারি চিত্রকলা 1. বাবরের আমলে প্রাকৃতিক সৌন্দর্যের পূজারী বাবর তার দরবারে চিত্রশিল্পী নিয়োগ করেছিলেন। 2. হুমায়ুনের আমলে হুমায়ুন কাবুল থেকে মীর সৈয়দ আলী তাবরিজি তয়াকার বয় রফলা হস্যইকার বর্গীর জয় হস্যই এবং খাজা আব্দুস সামাদ নামে 2 পারসিক চিত্রশিল্পীকে দিল্লিতে নিয়ে আসেন। এরা পারসিক রীতি মেনে দস্তান আমির হামজা নামে বেশ কিছু চিত্র আঁকেন। 3. আকবরের আমলে আকবর চিত্রশিল্পের উন্নতিকল্পে একটি বৃহৎ শিল্পচর্চা কেন্দ্র স্থাপন করেন। একাধিক চিত্রশিল্পীকে নিয়ে এসে এর পরিচালনা করেন আব্দুস সামাদ। 4. জাহাঙ্গীরের আমলে চিত্রকলার সব দিকগুলি উন্নত হয়। মিনিয়েচার চিত্র, প্রতিকৃতি অঙ্কন এবং প্রকৃতি অঙ্কন চিত্রের সার্বিক বিকাশ ঘটে এই সময়। 5. শাহজাহান ও ঔরঙ্গজেবের আমলে শাহজাহানের আমলে চিত্রশিল্পের উন্নতি অব্যাহত থাকলেও ঔরঙ্গজেবের আমলে চিত্রকলার অগ্রগতি ব্যাহত হয়। আঞ্চলিক চিত্রকলা মুঘল আমলে গোয়ালিয়র, লখনৌ, পাটনা, হায়দ্রাবাদ, পাঞ্জাব সহ বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক চিত্রকলার বিকাশ ঘটে। 1. পাঞ্জাব এবং কাশ্মীরের পার্বত্য অঞ্চলে কাংরা চিত্রকলার বিকাশ ঘটে। 2. এছাড়াও জম্মু কাশ্মীরে গুলার চিত্র, দক্ষিণ ভারতের বিজয়নগরীর চিত্র সহ একাধিক আঞ্চলিক চিত্রকলার বিকাশ লক্ষ্য করা যায়। 3. জৌনপুর, মান্ডু, আহমেদাবাদ সহ বিভিন্ন স্থানে আঞ্চলিক শাসকদের পৃষ্ঠপোষকতায় মিনিয়েচার চিত্রকলার বিকাশ ঘটে। জেনে রাখা ভালো। 1. মুঘল আমলে একজন চিত্রশিল্পী এক ধরনের ছবি আঁকায় বিখ্যাত ছিলেন। চিত্রশিল্পী গোবর্ধন সাধুসন্ত বা সঙ্গীত শিল্পীদের প্রতিকৃতি আঁকায় দক্ষ ছিলেন। আবার চিত্রশিল্পী মনসুর পশু পাখির চিত্র আঁকায় পারদর্শী ছিলেন। 2. আকবর ও জাহাঙ্গীরের আমলে মোগল চিত্রশিল্পীরা ধীরে ধীরে পারসিক প্রভাব থেকে মুক্ত হন। তারা নিজস্ব শৈলী মেনে ফুল, গাছ, লতাপাতা এবং প্রাকৃতিক দৃশ্য আঁকতে শুরু করেন। প্রশ্ন 26, তানসেনের সংক্ষিপ্ত পরিচয় দাও অথবা টিকা লেখো তানসেন। উত্তর, তানসেন। প্রথম জীবন। তানসেন প্রথম জীবনে ছিলেন হিন্দু। সে সময় তার নাম ছিল রামতনু পাঁড়ে। তার পিতার নাম ছিল মরকন্দ পাড়ে। তানসেনের সঙ্গীত শিক্ষা হয়েছিল গোয়ালিয়র ঘরানায়। মোহাম্মদ আদিল খানের কাছে তিনি সঙ্গীত শিক্ষা লাভ করেন। প্রথম জীবনে তিনি রেওয়ার রাজার অধীনে নিযুক্ত ছিলেন।
পরবর্তীকালে রাজা মানসিংহ প্রতিষ্ঠিত গোয়ালিয়রের সঙ্গীত বিদ্যালয়ে তিনি শিক্ষক পদে নিযুক্ত হন। আকবরের সান্নিধ্য লাভ। সম্রাট আকবর তানসেনের সঙ্গীতে দক্ষতার পরিচয় পেয়ে মানসিংহের কাছে থেকে তাকে চেয়ে নেন। আকবরের সংস্পর্শে আসার পর তিনি ইসলাম গ্রহণ করেন এবং তাঁর রাজসভায় নবরত্নের অন্যতম রত্ন হয়ে ওঠেন। তিনি রাজসভায় প্রধান গায়কের সম্মান লাভ করেছিলেন। কৃতিত্ব: তানসেন ছিলেন মুঘল যুগের শ্রেষ্ঠ সুরকার তথা গায়ক। আকবরের রাজসভায় তিনি ধ্রুপদী সঙ্গীতের সূচনা ঘটান। মেঘমল্লার, তরি, সরঙ্গ সহ বহু রাগ তিনি সৃষ্টি করেন এবং বহু গান রচনা করেন। কণ্ঠসঙ্গীতের পাশাপাশি তিনি যন্ত্রসঙ্গীতেও পারদর্শী ছিলেন। তিনি ভারতীয় সঙ্গীতে তবলা নামে বাদ্যযন্ত্রের উদ্ভাবন করেন। জেনে রাখা ভালো, কথিত রয়েছে যে তানসেন নাকি হোসেনি নামে এক মুসলিম রমণীকে বিয়ে করার সময় ইসলামে দীক্ষিত হন। তিনি বৃন্দাবন নিবাসী হরিদাসের শিষ্য ছিলেন। প্রশ্ন ২৭। খ্রিস্টীয় পঞ্চদশ শতক থেকে অষ্টাদশ শতক সময়কালে ভারতীয় সাহিত্যের বিকাশ আলোচনা করো। উত্তর: সূচনা। খ্রিস্টীয় পঞ্চদশ শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত সময়কালে বাংলা সাহিত্যের বিভিন্ন ধারার বিকাশ ঘটে। সংস্কৃত, ফার্সি, উর্দু সহ আঞ্চলিক ভাষা সাহিত্যের বিকাশ ঘটে। পৃষ্ঠা ১৯৪। বাংলা সাহিত্যের বিকাশ। ১. সংস্কৃত সাহিত্য। সংস্কৃত ভাষায় কাব্য, নাটক, উপন্যাস, জ্যোতির্বিজ্ঞান, সঙ্গীত বিষয়ে একাধিক গ্রন্থ রচিত হয়। এই সময়কালে রচিত কয়েকটি সংস্কৃত সাহিত্য কীর্তি হল রূপ গোস্বামী রচিত বিদগ্ধ মাধব এবং ললিত মাধব গ্রন্থ, কৃষ্ণদাস কবিরাজ রচিত চৈতন্য চরিতামৃত, বিপ্রদাস পিলাই রচিত মনসামঙ্গল, জয়ানন্দর চৈতন্যমঙ্গল প্রভৃতি। ২. ফার্সি ও উর্দু সাহিত্য কীর্তি। পঞ্চদশ শতকের পর থেকে বেশ কয়েকটি ফার্সি ও উর্দু ভাষায় সাহিত্য রচিত হয়, যথা ইয়াহিয়া বিন আহমেদ রচিত তারিখ-ই মুবারক শাহী, কবি মুস্তাকি রচিত তারিখ-ই মুস্তাক এবং ওয়াকাইত-ই মুস্তাকি, আহমদ রচিত তারিখ-ই শাহী, নিয়ামত উল্লাহ রচিত মগজান-ই আফগানা, সিহাবুদ্দিন রচিত মসালিক উল আবসার প্রভৃতি। ৩. আঞ্চলিক ভাষা সাহিত্য। আঞ্চলিক ভাষা। ১. আঞ্চলিক ভাষা সাহিত্যের মধ্যে উল্লেখযোগ্য ছিল অসমিয়া, উড়িয়া, কন্নড়, গুজরাটি, মারাঠি, তেলেগু, হিন্দি, বাংলা প্রভৃতি। অসমিয়া ভাষায় লেখা কবি দুব্বি রচিত গীত রামায়ণ, পীতাম্বর রচিত কাব্য উষা পরিণয়। ২. উড়িয়া ভাষায় লেখা অর্জুন দাস রচিত রামবিবাহ, বলরাম দাস রচিত ভাব সমুদ্র ছিল উল্লেখযোগ্য গ্রন্থ। ৩. গুজরাটি ভাষায় লেখা ভালন অনুদিত ভাগবত পুরাণ। ৪. মারাঠি ভাষায় লেখা জ্ঞানদেব রচিত জ্ঞানেশ্বরী। ৫. তেলেগু ভাষায় লেখা শ্রীহর্ষ রচিত নৈষদ কাব্য, অল্লোসানি রচিত মুনচরিত, নন্দী তিম্মন রচিত পারিজাতাপহরণ। হিন্দি ভাষায় রচিত মীরার ভজন, সুরদাসের গীতি সাহিত্য। ৬. বাংলা ভাষায় লেখা শ্রীকৃষ্ণ বিজয়, বিপ্রদাস রচিত মনসা বিজয়, বড়ুচণ্ডী দাস রচিত শ্রীকৃষ্ণ কীর্তন ছিল উল্লেখযোগ্য সাহিত্য কীর্তি। প্রশ্ন ২৮। মধ্যযুগে ভারতে কিভাবে ফার্সি ভাষার ব্যবহার ও জনপ্রিয়তা বেড়েছিল তা লেখো। পর্ষদ পাঠ্য বই প্রশ্ন। উত্তর। সূচনা। মধ্যযুগে ভারতে ফার্সি ভাষা ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে। ফার্সি ভাষার মাধ্যমে শুরু হয় নানা ধরনের সাহিত্য সৃষ্টি। ফার্সি ভাষা ব্যবহার। সুলতানি শাসকদের হাত ধরে ভারতে ফার্সি ভাষার ব্যবহার শুরু হয়। তুর্কি শাসকদের আধিপত্য প্রতিষ্ঠার পর ফার্সি ভারতের রাষ্ট্রভাষায় পরিণত হয়। সরকারি পৃষ্ঠপোষকতায়
ফরাসি ভাষার ব্যাপক ব্যবহার শুরু হয় সুলতান কুতুবউদ্দিন আইবক এবং ইলতুৎমিশ ফার্সি ভাষার পৃষ্ঠপোষক ছিলেন। লাহোর শহর হয়ে ওঠে ফার্সি ভাষার অন্যতম প্রধান কেন্দ্র। দিল্লি, জলন্ধর, ফিরোজাবাদ প্রভৃতি স্থানে ফার্সি ভাষা ও ইসলামী শিক্ষা কেন্দ্র গড়ে উঠতে থাকে। শুধুমাত্র প্রশাসনিক কাজে নয়, সাহিত্য সৃষ্টির কাজেও ফার্সি ভাষার ব্যাপক ব্যবহার শুরু হয়। জনপ্রিয়তা বৃদ্ধি। ফার্সি ভাষায় সাহিত্য ও ইতিহাস সৃষ্টি হতে থাকলে এর জনপ্রিয়তা দিনে দিনে বাড়ে। আমির খসরু, মীর হাসান দেহলভি প্রমুখের সাহিত্যে ফার্সি ভাষা ব্যবহৃত হয়। মিনহাজ উদ্দিন সিরাজ, জিয়াউদ্দিন বরানী, ইসামি প্রমুখ ঐতিহাসিক ফার্সি ভাষাতেই তাদের ঐতিহাসিক গ্রন্থগুলি রচনা করেন। কাশ্মীরের সুলতান জৈন উল আবেদিন এর উদ্যোগে রাজতরঙ্গিনী, মহাভারত এবং অন্যান্য গ্রন্থ ফার্সি ভাষায় অনূদিত হয়। মোগল আমলে বাবর, আকবর প্রমুখের জীবনী রচিত হয় ফার্সি ভাষায়। পাশাপাশি ফৈজ কাসিম খান, মৌজি উরফি, নাজিরি, বেদিলের মতো কবি সাহিত্যিকদের মাধ্যমে ফার্সি ভাষার জনপ্রিয়তা বাড়ে। জেনে রাখা ভালো। ১. ফার্সি ভাষার ওপর বাবরের যথেষ্ট দখল ছিল। তিনি এই ভাষাতে অনেক কবিতাও লেখেন। তার ফার্সি ভাষার কবিতা সংকলনটির নাম মথনবী ই মুবিন। মথনবী ই মুবিন। ২. আকবরের নির্দেশে কয়েকজন মুসলিম লেখক মহাভারতের বিভিন্ন অংশ ফার্সি ভাষায় অনুবাদ করেন এবং এই অনুবাদ কীর্তি রাজমনামা নামে সংকলিত হয়। এছাড়া বদাউনি ফার্সিতে রামায়ণ অনুবাদ করেন। অথর্ববেদের অনুবাদ করেন ইব্রাহিম সিরহিন্দ। ভাগবত পুরাণ ফার্সিতে অনুবাদ করেন রাজা টোডরমল। প্রশ্ন ২৯, খ্রিস্টীয় পঞ্চদশ শতক থেকে অষ্টাদশ শতকের সময়কালে বাংলার সাহিত্যের বিকাশ আলোচনা করো। উত্তর, সূচনা সুলতানি আমলের প্রথম দিকে তেমনভাবে বাংলা ভাষা সাহিত্য রচিত হয়নি। মূলত পঞ্চদশ শতক থেকেই বাংলা ভাষা সাহিত্যের চরম বিকাশ শুরু হয়। বাংলা সাহিত্যের বিকাশ এক কৃত্তিবাসী রামায়ণ, বাল্মীকি রচিত রামায়ণ মহাকাব্যকে বাংলা ভাষায় অনুবাদ করেন কৃত্তিবাস ওঝা মুখুটি ১৪১৮ খ্রিস্টাব্দে। তার লেখা এই অনুবাদ কাব্যে বীর রামচন্দ্রকে সাধারণ মানুষ রূপে তুলে ধরা হয়। এই কাব্য থেকে তৎকালীন বাংলার সমাজ জীবনের পরিচয় মেলে। পৃষ্ঠা ১৯৫। ২. কাশিদাসী মহাভারত। কাশিরাম দাস মহাভারত মহাকাব্যকে বাংলায় অনুবাদ করেন। এই অনুবাদ কাব্যে মহাভারতের কাহিনীকে সংক্ষেপে বর্ণনা করা হয়। মূল সংস্কৃত কাব্যের আক্ষরিক অনুবাদ না করে কাশিরাম দাস এর ভাবানুবাদ করেছেন। ৩. মঙ্গল কাব্য। বাংলা সাহিত্যে এক প্রধান ধারা ছিল মঙ্গল কাব্য। চণ্ডী, মনসা, ধর্ম এই সমস্ত দেবদেবীর পুজোর চল ছিল। পুজোর সময় এই সমস্ত দেবদেবীর মহিমা শোনানো হতো গান গেয়ে। গানগুলির মধ্যে গল্প থাকত। এই গল্পগুলিকে নিয়ে বেশ কিছু পদ্য সাহিত্য রচিত হয়, যেগুলির নাম মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যগুলির ৩টি ভাগ ছিল। চণ্ডী দেবীকে নিয়ে লেখা চণ্ডীমঙ্গল, মনসা দেবীকে নিয়ে লেখা মনসা মঙ্গল, ধর্ম ঠাকুরকে নিয়ে লেখা ধর্মমঙ্গল। মনসা মঙ্গল কাব্যের কয়েকজন কবি ছিলেন বিজয়গুপ্ত, নারায়ণ দেব, কেতকা দাস, ক্ষেমানন্দ প্রমুখ। মঙ্গলচণ্ডী কাব্যের প্রধান কবি ছিলেন চণ্ডীমঙ্গল কাব্যের কয়েকজন কবি ছিলেন দ্বিজমাধব, মুকুন্দরাম চক্রবর্তী প্রমুখ। ধর্মমঙ্গলের কয়েকজন কবি ছিলেন রূপরাম চক্রবর্তী, ঘনরাম চক্রবর্তী প্রমুখ। ৪. শিবায়ন। দেবতা শিবকে নিয়ে যে সাহিত্য লেখা হয় সেগুলির নাম ছিল শিবায়ন।
পুরাণে শিবের বিষয়ে যে কাহিনীগুলি রয়েছে সেগুলির সঙ্গে শিব দুর্গার ঘর সংসারের কথা জুড়ে নিয়ে শিবায়ন কাব্যগুলি লেখা হয়েছে। গরিব শিব এবং দুর্গা এবং তাদের জীবনের নানা কথা লেখা রয়েছে শিবায়ন কাব্যে। এই কাব্যে দেখানো হয়েছে শিব চাষবাস করে রোজগারের দ্বারা সংসার চালাচ্ছে। 5. শ্রীচৈতন্য জীবনী কাব্য। শ্রীচৈতন্যের জীবন নিয়ে লেখালেখি শুরু হয়। বৈষ্ণব কবিগণ শ্রীকৃষ্ণের জীবনী নিয়ে বেশ কিছু কাব্য লেখেন, যেমন বৃন্দাবন দাস রচিত শ্রীচৈতন্য ভাগবত, কৃষ্ণদাস কবিরাজ রচিত শ্রীচৈতন্য চরিতামৃত প্রভৃতি। প্রশ্ন 30। বাংলা ভাষা এবং সাহিত্যের ধারায় চৈতন্য জীবনী সাহিত্য বিষয়ে সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তর। সূচনা। ষোড়শ এবং সপ্তদশ শতকে বাংলা ভাষা এবং সাহিত্যের এক উল্লেখযোগ্য দিক হল একাধিক চৈতন্য জীবনী গ্রন্থের রচনা। চৈতন্য জীবনী সাহিত্য সমূহ। 1. চৈতন্য ভাগবত। বাংলা ভাষায় লেখা প্রথম চৈতন্য জীবনী গ্রন্থটি হল বৃন্দাবন দাস রচিত চৈতন্য ভাগবত। 3 খণ্ডে বিভক্ত এই গ্রন্থের চৈতন্য দেবের জীবনের নানান ঘটনার উল্লেখ রয়েছে। 2. চৈতন্য চরিতামৃত। কৃষ্ণদাস কবিরাজ রচনা করেন চৈতন্য চরিতামৃত গ্রন্থ। 3 খণ্ডে বিভক্ত এই গ্রন্থের প্রথম খণ্ডে রয়েছে চৈতন্য দেবের সন্ন্যাস গ্রহণ পর্যন্ত কাহিনী। দ্বিতীয় খণ্ডে রয়েছে রায় রামানন্দ, রূপ সনাতন, প্রকাশানন্দ প্রমুখের সঙ্গে আলোচনা, সাক্ষাৎকার, তর্কযুদ্ধ। শেষ খণ্ডে রয়েছে শ্রী চৈতন্য দেবের শেষ 12 বছরের দিব্যোন্মাদ অবস্থার বর্ণনা। 3. চৈতন্য মঙ্গল। চৈতন্য মঙ্গল শিরোনামের 2টি গ্রন্থ বাংলা ভাষা এবং সাহিত্যকে সমৃদ্ধ করেছে। একটি হল লোচন দাস রচিত চৈতন্য মঙ্গল, অপরটি হল জয়ানন্দ রচিত চৈতন্য মঙ্গল। লোচন দাসের চৈতন্য মঙ্গল 4টি খণ্ডে বিভক্ত, যথা সূত্র, আদি, মধ্য এবং শেষ খণ্ড। এই খণ্ডগুলিতে মঙ্গল কাব্যের বন্দনা থেকে শুরু করে চৈতন্যদেবের তিরোধান পর্যন্ত কাহিনী রয়েছে। আর জয়ানন্দের চৈতন্য মঙ্গল কাব্য 9টি খণ্ডে বিভক্ত। 4. কর্চা। চৈতন্যদেবের দাক্ষিণাত্য ভ্রমণের সঙ্গী হিসেবে গোবিন্দ দাস যে কর্চা রচনা করেন তা চৈতন্য জীবনের নানান দিক তুলে ধরে। 5. গৌরাঙ্গ বিজয়। চূড়ামণি দাস রচনা করেন চৈতন্যদেবের জীবনী অবলম্বনে গৌরাঙ্গ বিজয় নামে একটি অসম্পূর্ণ কাব্য গ্রন্থ। জেনে রাখা ভালো, চৈতন্যদেবের আবির্ভাবের পূর্বে বাংলা সাহিত্য জগৎ ছিল দেব কেন্দ্রিক, কিন্তু তার আবির্ভাবের পরে বাংলা সাহিত্যে মানব মহিমার জয় ঘোষিত হয়। প্রশ্ন 31। বাংলা ভাষা এবং সাহিত্যের ধারায় পদাবলীর সংক্ষিপ্ত ধারণা দাও। উত্তর। সূচনা। পদাবলী বলতে আমরা মূলত বৈষ্ণব পদাবলীকেই বুঝে থাকি, যার প্রথম নিদর্শন মেলে জয়দেবের গীতগোবিন্দ কাব্যে। পদাবলী। উৎস। রামায়ণ এবং মহাভারত এই 2 মহাকাব্যে যে সমস্ত গান ব্যবহৃত হয়েছে সেগুলি ভারতের বিভিন্ন নাট্যশাস্ত্র এবং কালিদাসের কাব্য এবং নাটকগুলিতে ব্যবহৃত গানগুলি ছিল মূলত পদাবলীর মূল উৎস। বিভিন্ন ভাগ। গোপাল হালদার রচিত বাংলা সাহিত্যের রূপরেখা গ্রন্থে পদাবলীকে 4 ভাগে ভাগ করা হয়েছে, যথা গৌড়, ভজন, রাধাকৃষ্ণ ও রাগাত্তিকা পদাবলী। রাগাত্তিকা বৈষ্ণরায়াকার গয়াকার তয়ময় হর্ষই কয়াকার। বৈশিষ্ট্য 1. পদাবলীগুলি হল রাধাকৃষ্ণের লীলা বিজয়ের আধ্যাত্ম সাধনার বহিঃপ্রকাশ। 2. পদাবলীগুলিতে রাধাকৃষ্ণের আরতি এবং ব্যাকুলতার লক্ষ্য করা যায়। কয়েকজন উল্লেখযোগ্য পদাবলী রচয়িতা। 1. বিদ্যাপতি। পদাবলী সাহিত্যের অন্যতম রচয়িতা ছিলেন মৈথিলী কবি বিদ্যাপতি। রাধাকৃষ্ণ বিষয়ক মৈথিলী পদ রচনা হল বিদ্যাপতির সর্বশ্রেষ্ঠ কৃতিত্ব। 2. চণ্ডীদাস। চণ্ডীদাসের পদগুলিতে রাধার পূর্ব রাগের অবস্থা ধরা পড়ে।
3 অন্যান্য শ্রী চৈতন্যের সমকালীন কয়েকজন পদাবলীর রচয়িতা হলেন মুরারি গুপ্ত, নরহরি সরকার, শিবানন্দ সেন, রামানন্দ বসু প্রমুখ। আর চৈতন্য পরবর্তী কয়েকজন বৈষ্ণব পদাবলীকার ছিলেন বলরাম দাস, গোবিন্দ দাস, জ্ঞান দাস প্রমুখ প্রমুখ। পৃষ্ঠা 196 জেনে রাখা ভালো। চণ্ডীদাসের মূল্যায়নে রবীন্দ্রনাথ লিখেছিলেন, আমাদের চণ্ডীদাস সহজভাবের কবি। এই গুণে তিনি বঙ্গীয় প্রাচীন কবিদের মধ্যে প্রধান কবি। প্রশ্ন 32, বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশের ধারায় মঙ্গল কাব্যের সংক্ষিপ্ত ধারণা দাও। উত্তর, সূচনা। মঙ্গল শব্দের অর্থ হল কল্যাণ। মঙ্গল কাব্য মূলত পৌরাণিক বা লৌকিক দেবীর কাহিনী অবলম্বনে রচিত। মঙ্গল কাব্য গঠনগত বিন্যাসের দিক থেকে মঙ্গল কাব্যের 4টি ভাগ, যথা বন্দনাখণ্ড, আত্মবিবরণী, দেবখণ্ড, নরখণ্ড। বিভিন্ন রূপ। মঙ্গল কাব্যের নানা রূপ রয়েছে, যথা মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, শিবায়ন আর অন্নদামঙ্গল। এছাড়াও মঙ্গল কাব্যের একটি অপ্রধান রূপ হল কালিকা মঙ্গল। উৎস সমকালীন বাংলায় তুর্কি আক্রমণ, পৌরাণিক এবং লৌকিক সংস্কৃতির সমন্বয় সাধন। এই ধরনের সামাজিক প্রেক্ষিতে বাংলার মঙ্গল কাব্যগুলির সৃষ্টি। বৈশিষ্ট্য 1, ভণিতার আশ্রয়। চরিত্রগুলি নিজের পরিচয় দানের ক্ষেত্রে বা কোনো একটি প্রসঙ্গ বর্ণনার ক্ষেত্রে ভণিতার আশ্রয় নিত। 2, পাঁচালী ধর্মী। কাব্যরীতি হল মূলত পাঁচালী ধর্মী। 3, দেবদেবীর মহিমা প্রচার। মঙ্গল কাব্যগুলিতে দেবদেবীর অলৌকিক মহিমার প্রকাশ লক্ষ্য করা যায়। যেমন চণ্ডীমঙ্গল কাব্যে রাজা শ্রীমন্তের কমলে কামিনী দর্শন। নারীর প্রাধান্য। মঙ্গল কাব্যগুলিতে নারী চরিত্রের প্রাধান্য লক্ষ্য করা যায়। জেনে রাখা ভালো। 1, বাংলা মঙ্গল কাব্যগুলি বিভিন্ন ধারায় বিভক্ত ছিল। এই নানা ধারার দেবদেবীরা ছিলেন মনসা, চণ্ডী, ধর্মঠাকুর, শিব, দক্ষিণ রায়, কালু রায়। মঙ্গল কাব্যগুলিতে দেবতাদের চেয়ে দেবীদের প্রাধান্য বেশি। 2, মঙ্গল কাব্যগুলিতে অভিশাপগ্রস্ত দেবদেবীরা কাব্যের নায়ক নায়িকা হিসেবে মর্তে আবির্ভূত হন। মর্তধামে তারা নিজেদের দেব মহিমা প্রচার করেন। মর্ত জীবনের কর্ম শেষ করে তারা আবার স্বর্গে ফিরে যান। যেমন দেবরাজ ইন্দ্রের পুত্র হলেন চণ্ডীমঙ্গলের কালকেতু এবং ইন্দ্রের পুত্রবধূ ছায়া হলেন ফুল্লরা। আবার মনসামঙ্গলের নায়িকা বেহুলা হলেন স্বর্গের উষা ও লক্ষিন্দর হলেন স্বর্গের অনিরুদ্ধ। 3, মনসামঙ্গল কাব্যে মা মনসা মর্তে নিজের পুজোর প্রচলনের জন্য চাঁদ সদাগরের ওপর নির্ভর করেন। বেহুলা লক্ষিন্দরকে ঘিরে মনসামঙ্গল কাহিনী আবর্তিত হয়েছে। চণ্ডীমঙ্গলে রয়েছে 2টি কাহিনী, একটি আখেটিক ব্যাদ বা শিকারী খণ্ড, এতে আছে কালকেতু এবং ফুল্লরার কাহিনী। দ্বিতীয়টি বণিক খণ্ড, এতে আছে ধনপতি এবং খুল্লনার কাহিনী। ধর্মমঙ্গল কাব্যেও রয়েছে 2টি কাহিনী। প্রথমটি হল পুরাণ কেন্দ্রিক রাজা হরিশ্চন্দ্রের কাহিনী এবং দ্বিতীয়টি হল বীরবাহু সেনের কাহিনী। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।